প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ে সাপ্তাহিক আয়োজন এসপি হসপিটাল নিবেদিত সরাসরি ডাক্তার এই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে বরাবরের মতোই রয়েছে আমি জান্নাতুন নূর নাইমা। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সব সময় স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যা তুলে ধরার চেষ্টা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো শিশুদের বিভিন্ন ধরনের সার্জিক্যাল সমস্যা নিয়ে, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ রয়েছেন শিশু কিশোর ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বিজয় কৃষ্ণ দাস, যিনি বিকে দাস হিসেবে পরিচিত, সিনিয়র কনসালটেন্ট এভার কেয়ার ও নিউ লাইফ হাসপাতাল। প্রিয় দর্শক, আপনারাও চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। স্যার, আপনাকে স্বাগত। কেমন আছেন? খুব ভালো আছি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, যেটা বলছিলাম যে আজ আমরা কথা বলবো শিশুদের বিভিন্ন ধরনের সার্জিক্যাল সমস্যা নিয়ে। প্রথমে একটু জানতে চাই যে এই সার্জিক্যাল সমস্যা বলতে আসলে কি বোঝায়? শিশুদের সার্জিক্যাল সমস্যা শুনলেই তো একটা আতঙ্কের ব্যাপার। ছোট মানুষ, ছোট বাচ্চা কীভাবে অপারেশন হবে, কী হবে না হবে। যখন অপারেশনের প্রয়োজন হয় তখন করতেই হবে। অপারেশন না করলে তার মারাত্মক ক্ষতি হতে পারে, জীবনের ঝুঁকি হইতে পারে। তো এই সার্জিক্যাল সমস্যাগুলা কিছু কনজেনিটাল বলি আমরা, যে জন্মগত ত্রুটির কারণে হয়, কিছু আবার অ্যাকিউট সমস্যা বা হঠাৎ করে তৈরি হয়ে যায়। যেমন হঠাৎ একটা শিশুর পেটে ব্যথা হলো, পেটে ব্যথা অনেক কারণ হতে পারে। যখন পেটে খুবই ব্যথা হবে তখন সাথে সাথে হাসপাতালে নিতে হবে। হাসপাতালে একজন শিশু সার্জন সাথে একজন শিশু বিশেষজ্ঞ থাকতে পারে, দুইজনের যৌথ প্রসেসটায়। এটাকে আসলে সার্জিক্যাল সমস্যা না, অন্য কোনো কারণে। অনেক সময় পেট ব্যথাটা অ্যাপেন্ডিসাইটিসের জন্য হইতে পারে, আবার ডায়রিয়ার জন্য, ডিসেন্ট্রির জন্য, এই ধরনের কারণেও হইতে পারে। তো সবগুলা ভালোভাবে ইভ্যালুয়েট কিন্তু ঘরে বসাই রাখা যাবে না। ঘরে বসে রাখলে সেটার জন্য যে কোনো রকম, যেমন অ্যাপেন্ডিসাইটিসে যদি ব্যথা হয়ে ঘরে রেখে দিলে আমরা ওষুধ দিয়ে ভালো করতে এক পর্যায়ে দেখা যায় অ্যাপেন্ডিক্সটা পেটে ফেটে যেয়ে তার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা বাচ্চাদের যে কোনো সার্জারিকে আমরা কমনলি দুইটা ভাগ করি। একটা হলো ইমার্জেন্সি আর একটা হলো রুটিন। ইমার্জেন্সি অপারেশন হলো হঠাৎ করে অনেক বাচ্চাদের হার্নিয়া থাকে, হার্নিয়াগুলো পেঁচাই গেলে তাকে ইমার্জেন্সি আমাদের হাসপাতালে নিতে হবে। অ্যাপেন্ডিসাইটিস এই ধরনের। আর কতগুলো আছে অ্যাক্সিডেন্ট ক্ষেত্রে তো সেটা কথাই নেই, হাসপাতালে আসতে হবে। কিন্তু আমরা রুটিন যেটা করতে হবে সেটা হলো যে কোনো বাচ্চার কোনো সমস্যা দেখা দিলেই, যেগুলো পেটে ব্যথা বা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। স্যার, আপনি বলছিলেন যে আসলে সার্জিক্যাল সমস্যাগুলো কি কি ধরনের হয়ে থাকে। এই সার্জিক্যাল সমস্যাগুলোকে কি প্রতিরোধ করার কোনো ওয়ে রয়েছে কিনা? আচ্ছা, সার্জিক্যাল সমস্যা প্রতিরোধ, কিছু সমস্যা হবেই। এটা জন্মগত ত্রুটি যেগুলো আছে সেগুলো তো হইতেই পারে। তারপরও আমরা যদি প্রথম থেকে পরিকল্পিত গর্ভধারণ করা হয়, যে আগে থেকে এটা আমরা এই বাচ্চা নেওয়ার আগে থেকে কিছু জিনিস মানতে হবে। সে মানাটা হলো খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা সুষম খাবার, আর সবচেয়ে বড় হলো যে আমরা কোনো রকম বদ অভ্যাস, নেশা জাতীয় জিনিস, ধূমপান, মদ, এইগুলো থেকে দূরে থাকতে হবে বাপ মা দুইজনকেই। তারপর যেটা দরকার সেটা হলো কিছু ভিটামিনস, বিশেষ করে ফলিক অ্যাসিড, আয়রন, এগুলো মাকে নিয়মিত গ্রহণ করতে হবে। এগুলো সব গ্রহণ করার পরে বাচ্চাগুলো সাধারণত দেখা যায় যে ফলিক অ্যাসিড নেয় এবং আগে থেকে জন্মগত যে কোনো নেশা জাতীয় জিনিস পরিহার করে বাপ মা দুইজনে, তাইলে তাদের বাচ্চাগুলা কম ত্রুটিপূর্ণ হবে। ওকে, তার মানে জন্মগতভাবেও বাচ্চাদের ক্ষেত্রে সার্জিক্যাল সমস্যাগুলো হতে পারে। সেক্ষেত্রে আসলে মায়ের খাবার দাবারের ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট, পুষ্টির ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট, যেখান থেকে বাচ্চারা একটা সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করার একটা চান্স থাকে। একটা জিনিস হলো যে আমরা একই রক্তের মধ্যে যেন সম্পর্ক না হয়। আচ্ছা, অর্থাৎ ভাই বোন তো নাই, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই বা এই ধরনের আত্মীয় সম্পর্কগুলো থেকেও অনেক সময় অনেক জন্মগত ত্রুটি হইতে পারে, যেগুলো বিশেষ করে মেডিসিনের জন্য বেশি প্রবলেম হয়। সার্জিক্যালও কিছু হইতে পারে। সার্জিক্যাল প্রমাণিত হয়েছে যে কিছু, যেমন ছোটরা তালুকাটা একই বংশের মধ্যে থাকলে এটা হয়। হেমোফিলিয়া, রক্তরোগ, এগুলো তো হয়ই। তো এই ধরনের আমরা, তারপর রক্তের গ্রুপও একটা সমস্যা। বাপ মা রক্তের গ্রুপ যদি মিসম্যাচ হয় তাহলে সার্জিক্যাল না, মেডিকেল প্রবলেম হবে, কিন্তু তারপর একটা রোগ হইতেই পারে। ওকে,
তার মানে আসলে অনেকগুলো সমস্যায় অনেকগুলো ভাবে আসলে প্রতিরোধ করা যেতে পারে, আপনি প্রতিরোধ খুব যেতে। চমৎকারভাবে বললেন। হ্যাঁ। স্যার, তারপর আসি আমরা বাচ্চা যখন জন্ম নেবে, আমরা জন্মের আগ থেকে বাচ্চাকে অ্যান্টিনেটাল চেক আপ, প্রথম 3 মাস আমরা অ্যান্টিনেটাল, প্রথম 3 মাসে বাচ্চার শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়। এই সময় যদি কোনো রকম ওষুধ খাওয়ানো হয়, যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এই ধরনের ওষুধ খেলতে গেলে তখন বাচ্চার জন্মগত ত্রুটি হয়। যেমন এক সময় এই ওষুধটা এখন বন্ধ আছে, থ্যালিডোমাইড নামে একটা ঘুমের ওষুধ ছিল, মা খেলে এটা বাচ্চার হয় হাত হবে না, না হয় পা হবে না, এই ধরনের কোনো একটা জন্মগত ত্রুটি হয়েই থাকে। আচ্ছা। তো এই ধরনের ওষুধ, তারপর আমরা এখন অনেক ওষুধ আমরা আসলে জানি না। আমরা গর্ভধারণ করার সাথে সাথে কেউ বলে হোমিওপ্যাথি খাওয়াইতে হবে, কেউ বলে কবিরাজি খাওয়াইতে হবে, কিন্তু ওষুধগুলো কী কী পার্শ্ব প্রতিক্রিয়া আমরা অনেকেই জানি না। সেই ধরনের ওষুধ খাওয়ার পরে কিন্তু অনেক রকম পার্শ্ব প্রতিক্রিয়া হইতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সাবধান হইতে হবে, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না। তারপর নিয়মিত চেক আপ, মাকে নিয়মিত চেক আপ করতে গেলে যে আজকালকে আলট্রাসোনোগ্রাফি আছে, অ্যান্টিনেটাল স্ক্রিনিং আছে, এই ধরনের কনজেনিটাল স্ক্রিনিং, ডিজিজ স্ক্রিনিং আছে। এগুলো দিয়ে আমরা অনেক জন্মগত ত্রুটি গর্ভাবস্থায় আমরা নির্ধারণ করতে পারি, এবং যেসব ত্রুটিগুলো একদমই সারানো যাবে না সেগুলোকে, যেমন মাথা অনেক ছোট থাকে, হাইড্রোক্যাফালাসও থাকতে পারে, অথবা অ্যানেনকেফালি যেগুলো বলে একদম মাথা নাই, এই ধরনের একদম যাদের মাথা ছাড়া জন্ম নেয়, এদেরকে আসলে এই বাচ্চাগুলোকে কোনোভাবেই বাঁচানো যায় না। বাঁচতে গেলেও হয়তো 2, 4, 5 বছর 10 বছর বাঁচবে, কিন্তু এরা সমাজে স্বাভাবিক 10টা বাচ্চার মতো হবে না। তো সেই ধরনের ক্ষেত্রে আমরা অ্যাবর্শন করে নিতে পারি, বা গর্ভাবস্থায় ওই বাচ্চাকে অ্যাবর্শন করে নিয়ে আসা যেতে পারে। তো সে ধরনের স্ক্রিনিং। তারপর আসে বাচ্চার সব কিছুই ঠিক আছে, জন্ম নিল, জন্ম নেওয়ার পরও জন্মের আগে আরও কিছু রোগ ধরা যেতে পারে, যেমন হাইড্রোনেফ্রোসিস বলে কিডনি ডিজিজ আছে, তারপর আছে ঠোঁটকাটা তালুকাটা। এগুলো যদি আমরা আগে থেকে জানি যে হ্যাঁ এই বাচ্চা এই নিয়ে জন্ম নিয়েছে, তারপর জন্মের পর আমরা সেভাবে প্রস্তুতি নিতে পারি। আর জন্ম নেওয়ার পরে যেটা আমি সবসময় বলে থাকি, বাচ্চাদের সকল ছিদ্রপথ, চোখ, নাক, কান, মুখের ভিতর, মুখগহ্বর, সবকিছু চেক করা উচিত। পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, যৌনাঙ্গ, এগুলো সব চেক করতে হবে। এখানে কোথাও কোনো যদি ত্রুটি দেখি, তখন এই সাথে সাথে একজন শিশু সার্জনের শরণাপন্ন হতে হবে। এবং এই ক্ষেত্রে যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করা যায় ততই ভালো। একদম। স্যার, এই যে আপনি এত সমস্যার কথা বললেন, এই জিনিসগুলো পরীক্ষা করার জন্য কি ধরনের আপনারা টেস্ট করে থাকেন? প্রথম হলো তো অ্যান্টিনেটাল স্ক্রিনিং তো আছে, সেটা করি। তারও বাকি হলো কোন ত্রুটি কীরকম আছে সেটার উপর নির্ভর করে আমরা টেস্টগুলো করি। সবগুলো যে গড়পড়তে সব টেস্ট করতে হবে তা না। আর বাচ্চাদেরকে আমরা এক্স-রে বা সিটি স্ক্যান, এই ধরনের রেডিয়েশনে থেকে যত দূরে রাখতে পারি ততই ভালো। কারণ রেডিয়েশনের জন্য গেলে তার ভবিষ্যতে, তার ছেলে হোক আর মেয়ে হোক, তার গোনাড বলি আমরা, টেস্টিস বা ওভারে, এগুলোর মধ্যে যদি রেডিয়েশন হয়, বা থাইরয়েড, এগুলো রেডিয়েশনের ভবিষ্যতে তার ভবিষ্যৎটা খারাপ হইতে পারে, তার বাচ্চা নাও হইতে পারে, বা অন্য হইলেও বিভিন্ন রকম জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নিতে পারে। তো সুতরাং আমরা কথায় অনেক সময় বলি যে কোনো একটা ধরতে পারি না, আমরা কথায় ঠিক আছে সিটি স্ক্যান করে ফেলি, কথায় একটা এক্স রে করে ফেলি। আমরা স্বাভাবিকভাবে জানি একটা এক্স রে রুমে গেলেই তখন মাকে বা আমরা যারা যাই নির্দিষ্ট একটা শিল্ড পরে, লেড শিল্ড বলা হয়, এগুলো যেন রেডিয়েশনটা যেন ঠিক শরীরের সবখানে, বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ, গলায় থাইরয়েড আছে, তারপর থাইমাস আছে, নিচে ফিমেলের ওভারি আছে, ছেলেদের টেস্টিস আছে, এইসব জায়গাগুলো থেকে যেন রেডিয়েশনটা না পড়ে। ওকে। তো স্যার, অনেকগুলো আসলে আপনি টেস্টের কথা বললেন, একটু জানতে চাই যে সাধারণত এই ধরনের আপনার ক্ষেত্রে চিকিৎসাগুলো আপনারা কিভাবে দিয়ে থাকেন? চিকিৎসা রোগীর ধরন অনুযায়ী চিকিৎসা। বেশি করে সার্জিক্যাল সমস্যা তো অপারেশন লাগবে, এখন হার্নিয়ার জন্য হার্নিওটমি, তারপর যদি হার্নিয়া যদি ইমার্জেন্সি হয়, অপারেশন কোথায় লেগে হার্নিয়াটা বের হয়ে এসে কোথাও আটকা পড়ে গেল, তখন সেটা অবস্ট্রাকটিভ হার্নিয়া বলি আমরা, তখন সাথে সাথে হাসপাতালে যেতে হবে, তখন আমাদের জরুরি অপারেশন লাগবে। দেরি করলে সেটা আবার হার্নিয়ার পছন্দ ধরতে পারে। পায়খানার রাস্তা নাই, এবং হার্নিয়ার যদি রুটিন আসে যে কোনো রকম তার ইয়ে নাই, কোনো ওরকম জটিলতা নাই,
তখন সেক্ষেত্রে আমরা রুটিন ব্লাড টেস্ট করলাম তার অন্য কোনো রোগ আছে কিনা, শরীরে শ্বাসকষ্ট বা অন্যান্য কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করে নিয়ে আমরা রুটিন অপারেশন করি। রুটিন অপারেশনের আগে দেখে নিতে হবে তার মেডিকেল কোনো সমস্যা আছে কিনা, বিশেষ করে শ্বাসকষ্ট বা ফুসফুসে কোনো প্রদাহ, কোনো জ্বর, এগুলো পাতলা পায়খানা বা ডায়রিয়া এই জাতীয় জিনিসগুলো থেকে মুক্ত থাকার কমপক্ষে 15 দিন থেকে 3 সপ্তাহ পরে আমরা তখন রুটিন অপারেশনটা করি। ওকে, সো সার্জিক্যাল প্রসিডিউরের আগে কিছু ব্যাপার আপনাদেরকে দেখতে হয় যেন তার এই ধরনের লুজ মোশন বা এই ধরনের কোনো শ্বাসকষ্টের সমস্যাগুলো না থাকে। এক্স্যাক্টলি। তো কিন্তু এগুলো জরুরি ক্ষেত্রে না, জরুরিটা তখন জরুরি। জরুরি ক্ষেত্রে তখন সার্জিক্যাল প্রসিডিউরকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। স্যার, এই যে সার্জিক্যাল প্রসিডিউরের পরে মানে আফটার সার্জারি সেক্ষেত্রে কি কোনো ধরনের নিয়ম মানা হয় কিনা? নিয়ম সার্জারির উপর নির্ভর করে। আমরা যদি পেটে অপারেশন করি, পেটের ভিতরে কোথায় অপারেশন করবো, কী অপারেশন করবো, সেক্ষেত্রে আমরা কমপক্ষে কম 6 ঘন্টা তো অবশ্যই, 6 ঘন্টার পরও অনেক সময় পেটে আমরা কী কাজ করলাম সেটার উপর নির্ভর করে অনেক সময় 2-3 দিন না খাওয়াই রাখতে হয়। সেক্ষেত্রে স্যালাইন চলে? সেক্ষেত্রে স্যালাইন চলবে। ওকে। আর এছাড়া স্যার যেমন ধরেন আপনি বললেন যে ঠোঁট তালু কাটা বা বিভিন্ন ধরনের একটা হাত বেশি মানে আঙ্গুল বেশি হওয়া বা যে কোনো ধরনের সমস্যা, এক্ষেত্রে এই যে সার্জিক্যাল প্রসিডিউরের পরে কি সেটা আবার হওয়ার কি কোনো চান্সেস থাকে কিনা? এখন আমরা কোন সার্জারি করব, কেন করব, কোন সার্জারি সেটা বলে আঙ্গুল একটা বেশি হয়েছে কেটে ফেলে দিলাম, স্বাভাবিকভাবে আঙ্গুল এটা আর হবে না। এটা সে যত অল্প বয়সে করে থাকি, আঙ্গুল দুটা জোড়া লাগিয়ে গেছে, এগুলো জোড়াটা খুলে ফেললাম। যত অল্প বয়সে করা যায় সে ততই সুন্দর আর গড়ে তুলবে, সেফ থাকবে। আবার হার্নিয়ার ক্ষেত্রে যদি আমরা হার্নিয়া করি, হার্নিয়াটা বলা যায় খুব রেয়ার, বাচ্চাদের সাধারণত রিকার করে না বা নতুন বাবা খুব রেয়ারলি হইতেও পারে। আবার যেমন পায়খানা রাস্তা অপারেশন, পায়খানা রাস্তা অনেক সময় পায়খানা রাস্তা থাকে না, পায়খানা রাস্তা না কতটুকু আছে সেটা আমরা পরীক্ষা করে সেই গ্যাপের উপর নির্ভর করে কোন ধাপে কয়টা ধাপে, অনেক সময় আমরা সাথে পায়খানা রাস্তাটা তৈরি করিনি, যে গ্যাপটা যদি কম থাকে, গ্যাপ মানে বলে পায়খানা রাস্তা কত দূরে আছে পেটের উপরে সেটার উপর নির্ভর করে। আবার অনেক সময় 2-3 ধাপও লাগে। আমরা আগে একটা যেহেতু গ্যাপ বড় থাকলে তখন সাথে আমরা পায়খানা রাস্তাটা তৈরি করতে পারি না, তখন পেটে দিয়ে একটা পায়খানা রাস্তা তৈরি করে নিয়ে যখন শিশুরা 6 মাস 7 মাস বা 1 বছর বড় হয় তখন আমরা পরে পেটে নতুন রাস্তাটা তৈরি করার পরে আবার পেটের পায়খানা রাস্তাটা বন্ধ করি। সেক্ষেত্রে আমরা 3টে ধাপ লাগে। ওকে স্যার, আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানছিলাম। একটু জানতে চাই, আপনি অনেক ধরনের জন্মগত ত্রুটির কথা বলছিলেন এবং বলছিলেন যে প্রেগনেন্সি থেকে আসলে এই জিনিসগুলো শুরু হয় বা যখন একটা মা কনসিভ করে তারও আগ থেকে আসলে এই জিনিসগুলোকে ডিসাইড করতে হয়। তো এখন একটু আপনার কাছে জানতে চাই যে আসলে বাচ্চাদের হাত পা নিয়ে সাধারণত কী ধরনের ত্রুটি বেশি দেখা যায়? বাচ্চাদের অনেকগুলো ত্রুটি আছে, যেমন আঙ্গুলে জোড়া আঙ্গুল অথবা আঙ্গুল বেশি থাকা অথবা আঙ্গুল না থাকা। পায়ের মধ্যে যেটা সবচেয়ে কমন ত্রুটি হয় পা বাঁকা, আমরা কেউ মুগুর পা বলে, ইংরেজিতে আমরা ক্লাব ফুট বলে থাকি। আর আঙ্গুলে তো আছেই আঙ্গুল কম বেশি, আঙ্গুল জোড়া আঙ্গুল থাকলে আমরা এটা ছড়াই নিতে পারি, বেশি থাকলে কেটে ফেললাম, কিন্তু আঙ্গুল না থাকলে কিছুই করার নাই, সেগুলা 13-14 বছর বয়স হলে বা 15-16 বছর বয়স হলে তখন প্লাস্টিক ফিঙ্গার, আর্টিফিশিয়াল ফিঙ্গার লাগাই নেওয়া যেতে পারে। আর এই ত্রুটিগুলো যত অল্প বয়সে আমরা সারাইতে পারি তত সে গ্রোথটা ভালো হবে। এখন ইম্পর্টেন্ট হলো ক্লাব ফুট বা মুগুর পা চিকিৎসা জন্মের পরপরেই শুরু করতে হয়। জন্মের পরপর যদি যে মুগুর পাটা শুরু করা হয়, এটা আমরা সিরিয়াল প্লাস্টার করি। প্লাস্টার করার পরে 3 থেকে 5টা প্লাস্টার লাগে। যদি আমরা ঠিকমতো প্লাস্টার করতে পারি, এদের অধিকাংশকেই আর কোনো অপারেশন প্রয়োজন হয় না। অপারেশন লাগবে খুব ছোট্ট একটা অপারেশন, যেটা আমরা ওপিডি বলি বা আউটডোর করে সাথে চলে যেতে পারে, এমন বাচ্চাকে পুরো বেহুশ করার দরকার না হইতে পারে। তো এটাকে আমরা মুগুর পাটাকে আমরা বারবার বলতেছি, খুব গুরুত্ব সহকারে যদি আমরা সবাই নিয়ে মুগুর পা দেখলেই যত অল্প বয়সে পারি আমরা এটা চিকিৎসা শুরু করি। কিন্তু 1 বছর বয়স পার হয়ে গেলে তখন তাদেরকে আর প্লাস্টার করে এটা চিকিৎসা করা যায় না, তখন সেক্ষেত্রে অপারেশন করা হয়। অপারেশনটা একটু বড় ধরনের অপারেশন হয়, তখন সেই অপারেশনের ফলাফল তত সুন্দর হয় না। আমরা যদি জন্মের পরে যদি প্লাস্টার করে যে এটা ঠিক করে নেওয়া বা কারেকশন করে নেওয়াটাকে যত সুন্দর হয় তত। তো এই যে মুগুর পার জন্য আমরা, এছাড়া আর অন্যান্য অনেক ত্রুটি আছে যেগুলা খুব জটিলভাবে অপারেশন,
কিন্তু এটা অপারেশনটা যত অল্প বয়সে থেকে শুরু করা যায় তত রেজাল্ট ভালো হয়। আচ্ছা, সো আমাদেরকে আসলে সবসময় যেটার প্রতি আমরা আসলে প্রায়োরিটি দিয়ে থাকি যে যত সম্ভব আর্লি চিকিৎসাটা করাতে হবে, একদম। তাহলে আসলে সে অনেকটাই সেফ হয়ে যাবে বাচ্চাটা, বা একদম এবং তার আসলে এটা রিকারেন্ট হওয়ারও ওভাবে কোনো চান্সেস থাকে না। স্যার, এবার একটু আপনার কাছে জানতে চাই যে বাচ্চাদের মাথা বা মেরুদণ্ডে আসলে কি ধরনের ত্রুটিগুলো বেশি দেখা যায়? বাচ্চা অনেক সময় দেখা যায় মাথা বড় হয়ে জন্ম নেয়, বা জন্মের পরে ভালো আছে কিন্তু আস্তে আস্তে মাথাটা বড় হইতে থাকে। এটাকে আমরা হাইড্রোকেফালাস বলি। এটা যদি এই ধরনের কোনো অস্বাভাবিকতা দেখা যায়, সাথে সাথে আমাদের পেডিয়াট্রিক সার্জন বা একজন নিউরোসার্জন, পেডিয়াট্রিক নিউরোসার্জন, ওনাদের কাছে আসার পর এটা ত্রুটিটা কেন হয়েছে, কী অবস্থা, এটা দেখে যদি চিকিৎসা করার সাথে সাথে চিকিৎসা করা যায় বা যত তাড়াতাড়ি চিকিৎসা করা যায়, তাহলে তার আর কোনো রকম ত্রুটি বা তার মানে মস্তিষ্কে কোনো রকম বিকৃতি থাকবে না। কিন্তু যদি আমরা দেরি করে ফেলি, তাহলে মস্তিষ্ক বড় হয়ে আস্তে আস্তে সে এক পর্যায়ে দেখা যায় যে তার চোখ নষ্ট হয়ে যাচ্ছে, সে এমনকি চলাফেরায় অক্ষম হয়ে যাবে এবং এক পর্যায়ে মারা যাবে। তো হাইড্রোকেফালাসের চিকিৎসাটা যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। এছাড়া আছে আমরা মেনিঙ্গোমায়োসিলি এই ধরনের অনেকগুলা মেরুদণ্ডের মধ্যে কিছু জায়গা ফোলা থাকে। ফোলা থাকলে এই ফোলার কারণটা কি? মেনিঙ্গোসিলি হতে পারে, মেনিঙ্গোমায়োসিলি হতে পারে। আমরা সেগুলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এটা ত্রুটিগুলো নির্ধারণ করে নেওয়ার পর সে অনুযায়ী বন্দোবস্ত করতে হবে, এবং যেটা যত অল্প বয়সে করা যাবে ততই ভালো হবে। আমরা এই কাজগুলোকে অবহেলা করা যাবে। হঠাৎ পিঠে মেরুদণ্ডের এখানে কোনো একটা ফোলা আছে, ফোলাটা প্রথম বাচ্চাটা ভালো আছে, চলাফেরা করছে, কিন্তু এটা যদি আমরা অবহেলা করি তাহলে এক পর্যায়ে বড় হইলে শরীরের নিম্নাঙ্গ, দ্যাট ইজ দুইটা পা, এমনকি প্রস্রাবের থলিসহ প্রস্রাবও আনকন্ট্রোল প্রস্রাব যেখানে সেখানে প্রস্রাব করে দিতে পারে, পায়খানার কন্ট্রোলও নাও থাকতে পারে, এমনকি শরীরের নিচের অংশ প্যারালাইসিস বা সে চলাফেরা অক্ষম হইতে পারে। তো এই জন্য যে কোনো শুধু মেরুদণ্ড বা মাথার ত্রুটি না, বারবার বলছি, যে কোনো ত্রুটি দেখলেই সাথে সাথে হাসপাতালে আসতে হবে। ওকে স্যার, সাধারণত বাচ্চাদের পেটে কি ধরনের জন্মগত ত্রুটিগুলো নিয়ে আপনাদের কাছে পেশেন্ট বেশি এসে থাকে? পেটের সমস্যাগুলো আসলে কি থাকে? পেটে একটা হলে আমরা চোখে দেখি, সাধারণত পেটে দেখা যায় যে পেটের সামনের অংশ তৈরি হয় নাই, বিশেষ করে আমরা নাভির নিচের অংশ ওইখানে খোলা থাকে, অর্থাৎ প্রস্রাবের রাস্তা, মূত্রথলিটা খোলা, সামনে দিয়ে প্রস্রাব ঝরতেছে, এবং সেই ক্ষেত্রে পুরুষাঙ্গ, বিশেষ করে ছেলে বাবুদের এটা বেশি হয়, পুরুষাঙ্গ সহ, এটা পুরুষাঙ্গ সহ একদম আমরা ডিফর্ম বলি বা বিকৃত। আবার পেটের উপরে অংশও থাকতে পারে, একটু নাভি বা নাভির উপরেও থাকতে, একটু খোলা থাকতে নাড়িভুড়িগুলো বেরিয়ে আসতে পারে, অথবা নাভিতে হার্নিয়া থাকতে পারে, নাভির পাশে হার্নিয়া থাকতে পারে। যেগুলো আমরা খোলা দেখি সেগুলো তো হাসপাতালে যেতে হবে। অনেক সময় নাভিতে হার্নিয়া থাকে, নাভির পাশে হার্নিয়া থাকে। নাভির হার্নিয়াগুলা অধিকাংশই অপারেশনের প্রয়োজন হয় না, আমরা হার্নিয়ার ধরন বুঝা এটা চিকিৎসা করি। এটা 4-5 বছর বয়সে নাভির হার্নিয়াগুলো নিজে নিজে ভালো হয়ে যায়। তো আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ডাক্তার আমরা না বুঝে বলি যে অপারেশন লাগবে, তখন হয়তো কেউ কোনো তাবিজ নিল, কোনো ঝাড়ফুঁক নিল, কোনো কিছু নিল, অটোমেটিক সে বয়সের সাথে সাথে নিজে নিজে ভালো হবে। তখন সেটার নাম হয়ে গেল সেই ঝাড়ফুঁকের, সেই কবিরাজের, সেই তাবিজের, কিন্তু আসলে সে নিজে নিজে ভালো হচ্ছে। তো এটা আমরা ভালোভাবে পরীক্ষা করে বুঝতে পারবো। নাভির পাশে কিছু হার্নিয়া থাকে, সেগুলো তো অপারেশন লাগবেই, না করলে এটা ঝামেলা হবে। তাহলে কোন কোন জিনিসগুলোতে আসলে অপারেশন ছাড়াও সুস্থ হওয়া সম্ভব শিশুদের পেটের সমস্যার ক্ষেত্রে? পেটের সমস্যা শুধু নাভির হার্নিয়া, শুধু নাভির? আচ্ছা। আর খুব রেয়ারলি নিচে পেটের নিচের অংশ, যেটা আমরা ইঙ্গুনাল হার্নিয়া বলি, খুব রেয়ার দু একটা ইঙ্গুনাল হার্নিয়া বয়স হওয়ার সাথে সাথে ভালো হয়, কিন্তু এটা আমরা সেটার দিকে অপেক্ষা করব না, আমরা সেটা অপারেশন লাগবে। ইঙ্গুনাল হার্নিয়া অপারেশন লাগবে, কিন্তু নাভির হার্নিয়া অপারেশন সাধারণত। সেক্ষেত্রে এই ডিসিশনটা আসলে নিজেরাই নেওয়া যাবে না, নিজেরাই নেওয়া যাবে, আসলে একটু কনফার্ম হয়ে নিতে হবে। একদম। ওকে স্যার, আর পেটের ভিতরে কিছু সমস্যা থাকে, সেগুলো আমরা বাচ্চার সুস্থভাবে জন্ম নিচ্ছে, দেখা যাচ্ছে খুব সুন্দর, কিন্তু পেটের নাড়িভুড়িগুলো তৈরি হয় নাই ঠিক মতো। সেক্ষেত্রে আমরা ইন্টেস্টাইনাল অ্যাট্রেসিয়া বলি। তখন আস্তে আস্তে একদিন দুদিন যাওয়ার পায়খানা হয় না, তখন পেট আস্তে আস্তে ফুলতে থাকে, তখন সেটা আমরা এক্সরে বলি, আলট্রাসোনোগ্রাফি বলি, এগুলো পরীক্ষা করে এই বাচ্চাগুলোকে হাসপাতালে যেতে হয়, এবং হাসপাতালে অপারেশন করতেই হবে। এটা হলো নাড়িভুড়ির জন্য বা ইন্টেস্টাইনাল প্রবলেম। গল ব্লাডার বা পিত্তথলিতে প্রবলেম,
সব বাচ্চা সুন্দর আছে, জন্মানি খুব কোনো রকম অসুবিধা নেই, কিন্তু দেখা গেল যে তার পায়খানাটা একটু হলুদ রঙের না হয়ে একদম সাদা পায়খানা হচ্ছে। আস্তে আস্তে সে জন্ডিসের গায়ের রং ফ্যাকাশে বা হলদেটে হয়ে যাচ্ছে। সেটা হলো আমরা বিলিয়ারি অ্যাট্রেসিয়া, মানে কি পিত্তনালীটা তার ঠিকমতো তৈরি হয় নাই। এই পিত্তনালী যাদের ঠিকমতো তৈরি হয় না, পরীক্ষা নিরীক্ষা করে যত তাড়াতাড়ি অপারেশন করা যায়, যত তাড়াতাড়ি পিত্তনালীটা ঠিক করা যায়, তত তাড়াতাড়ি সে সুস্থ হবে, সে স্বাভাবিক আর 10টা বাচ্চার মতো বড় হবে। আবার সব ঠিক আছে, দেখা যাচ্ছে যে পেটে মাঝে মধ্যে বাচ্চাদের ব্যথা হয়, কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে দেখা যায় পিত্তনালীতে আমরা পলিটোকাল সিস্ট বলি, পিত্তনালীতে একটা ফুলা হয়ে থাকে, সেটা মাঝে মধ্যে ব্যথা হইতে পারে, মাঝে মধ্যে ভালো হয়ে যেতে পারে। সেই পিত্তনালীর মধ্যেও যদি কোনো সমস্যা থাকে, পিত্ত বাইরে হইতেছে, সব হলুদ রঙে আছে, কিন্তু পিত্তনালী একটা জায়গায় ফোলা থাকে, তো সেই পিত্তনালীটাও আমরা তখন যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি অপারেশন করতে হবে। ওকে স্যার, অনেকেই দেখতে পাই আমরা যে ঠোঁট কাটা নিয়ে জন্মগ্রহণ করেছে বা তালু কাটা নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু চিকিৎসা করাতে চাচ্ছে না। সেক্ষেত্রে কি তারা কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন কিনা? অবশ্যই, শুধু যদি ঠোঁট কাটা থাকে তার সমস্যা, শারীরিক তেমন সমস্যা হবে না। ঠোঁট কাটা নিয়ে সে খাবে, চলবে, লেখা, কথা বলবে। ঠোঁট কাটা যদি কতটুকু আছে সেটা হলো বলবে। অল্প ঠোঁট কাটা থাকলে সে খাবে দাবে, চলবে, কথাও বলে, কোনো রকম অসুবিধা হবে না, মায়ের দুধও শুষে খাইতে পারবে। ঠোঁট কাটা বেশি থাকলে তখন সে মায়ের দুধ শুষে খেতে তার একটু সমস্যা হবে, কথা বলার কিছু সমস্যা হবে, কিন্তু তাও এক পর্যায়ে সে ঠিক হয়ে যায়। কিন্তু তার এই শুধু ঠোঁট কাটাদের জন্য বড় সমস্যা হলো সামাজিক সমস্যা। সে কোথায় গেলে তার একটা নাম করিম রাখলো, অথবা কালাম রাখলো, অথবা Adjective কমল হিসেবে রাখলো, যোগ হয়ে কিন্তু যায়। সবাই তার ওই নামটা কেউ ডাকবে না, তার নাম ডাকবে ওই ঠোঁটকাটা করিম অথবা ঠোঁটকাটা কমল, সেইভাবে ডাকবে। তার কোথায় গেলে সে সামাজিকভাবে সে একটু হেওয়া হবে, ওই ঠোঁটকাটা আসছে। তো সেই জন্য এই সামাজিক সমস্যার জন্য ঠোঁটকাটাটা অপারেশন করতে হবে। আর টাকরা বলি, কেউ কেউ টাকরা বলি, বাংলায় তালু বলি। তালু বলতে আবার মুখে হাতের তালু আছে, পায়ের তালু আছে, মাথার তালু আছে, কিন্তু তালু বলতে আমরা স্পষ্টভাবে যদি বলতে যাই মুখের তালু। মুখের তালুর দুইটা অংশ থাকে, একটা হলো নরম তালু, একটা শক্ত তালু। দুইটা কাটা থাকলে সাধারণত নরম তালুর থাকে, নরম তালুর সাথে শক্ত তালুও কাটা থাকতে পারে। এই তালু কাটা থাকলে অনেক রকম সমস্যা হবে। ছোট অবস্থায় তাকে আমরা বন্দোবস্ত নিতে হবে। আমরা অর্থোডন্টিক সার্জনের মাধ্যমে তালু কাটার জন্য একটা ডিভাইস থাকে, ওনারা ওই ডিভাইসটা সেট করে দেওয়ার পরে মুখের ভিতরে যেন সে খেতে পারে, কারণ এই তালু কাটা থাকলে তাদের খেতে সমস্যা হয়। খাওয়াটা আমরা তালুটা হলো খাদ্যনালী এবং শ্বাসনালী দুইটার মাঝখানে একটা পর্দা, এই পর্দাটার কারণে আসলে এগুলো ট্রিটমেন্ট খুব ইম্পর্টেন্ট এবং দ্রুত আসলে চিকিৎসা করাতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের মাঝে এসেছেন এবং চমৎকার সব ইনফরমেশন দিয়েছেন। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।